নমস্কার, আমি প্রসূন আচার্য। আপনারা দেখছেন প্রসূন আচার্য জার্নালিস্ট চ্যানেল। বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যেটা এখনকার দিনে সবচেয়ে বেশি হট টপিক, অর্থাৎ এই যে তৃণমূলের 20 জন সাংসদ এনসিপিআই বলে একটা অচেনা দল, অজানা দলে গিয়ে নাম লেখালেন এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, সন্দীপন সাহাদের মতো দলবদ্ধদের নেতৃত্বে বিধানসভায় পরিষদীয় দলের প্রায় 62 জন বিধায়ক আরেকটি ব্লক তৈরি করলেন। অ্যাকচুয়ালি তাদের কি অবস্থান, তারা কি বলছেন, সেটার থেকেও বড় কথা হচ্ছে তারা এখনো পর্যন্ত অ্যাজ অন টুডে তাদের সোশ্যাল মিডিয়া সাইট অর্থাৎ ফেসবুকে এরা সকলেই তৃণমূল কংগ্রেসের জয় জয়গান করছে। আপনারা বিভিন্ন টিভি মিডিয়ায় দেখতে পাচ্ছেন যে এরা দল ছেড়ে চলে গেছেন, এরা সমালোচনা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের, সমালোচনা করছে দলের, অন্য দলে চলে গেছেন। কিন্তু আপনারা যদি সোশ্যাল মিডিয়ায় দেখেন তাহলে অ্যাজ ইফ যেন তারা তৃণমূল কংগ্রেসেই রয়েছেন। কাকলি ঘোষ দস্তিদার বলুন, সায়নী ঘোষ বলুন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলুন, যারা যারা অ্যাক্টিভ, তারা আপনার যদি ফেসবুক আপনি দেখেন তাহলে মনে হবে যেন তারা তৃণমূল কংগ্রেসেই রয়েছে। অর্থাৎ এইখান থেকে একটা প্রশ্নের জন্ম দিচ্ছে যে এরা কি অত্যন্ত ভীত যে তৃণমূল কংগ্রেসের পরিচয়টা যদি চলে যায়, তাদের অতীত ইতিহাস যদি না অজানা থাকে, তাহলে এরা কেউই নয়, এরা শূন্য, এদের কোনো ভিত্তি নেই, কোনো জনভিত্তি নেই। এইটা তাহলে কেন করছেন? আপনারা যদি দলেই না থাকেন, দলের সব ব্যাপারেই আপত্তি হয়, তাহলে আপনারা সোশ্যাল মিডিয়ায় যা যা বলেছেন, যা যা করেছেন, তৃণমূল কংগ্রেসের জয় জয়াকার, সেইটাকে রাখছেন কেন? এ তো আপনাদের একেবারে কোট আনকোট গদ্দার যে বা বিশ্বাসঘাতক, যেটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মহুয়া মৈত্রী বলুন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলুন, কুণাল ঘোষী বলুন, সবাই যা বলছেন সেটা তো পরিষ্কার হয়ে যাচ্ছে। আমি এই এপিসোডটা শুরু করব কয়েকজনের বক্তব্য দিয়ে একেবারে দিন ধরে। তার আগে শুধু বলি, যারা আমার এই চ্যানেলটিকে দেখছেন, এই সময়কালীন যারা আমার মতো সাংবাদিক বিকল্প মাধ্যমে কিছু বলছেন, তার মধ্যে নিশ্চয়ই আপনারা আমাকে দেখেন এবং পছন্দ করেন। যারা রেগুলার দেখেন তাদের অনুরোধ করব, সাবস্ক্রাইব অবশ্যই করুন, শেয়ার করুন, প্রতিটা ভিডিও লাইক করুন, কমেন্ট করুন এবং পারলে আপনি মেম্বারশিপ নিন। এবার আসলে আসি সরাসরি একটা কথায়। দেখুন, আমি বলার থেকে ইট ইজ বেটার যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কি বলে, কিভাবে অভিষেক ব্যানার্জি, যার বিরুদ্ধে তিনি এখন ক্রাউন প্রিন্স বলছেন, গালাগাল করছেন, ব্যাংক অ্যাকাউন্ট আটকানোর জন্য সব রকম চেষ্টা করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে সমালোচনা করছেন, তিনি কি বলে ভোটে দাঁড়িয়েছিলেন সেটা একেবারে জলজল করছে তার ফেসবুক পেজে। আপনারা তার বক্তব্যটা শুনুন। নমস্কার, আমি ঋতব্রত ব্যানার্জি। আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026-এ উলুবেড়িয়া পূর্ব কেন্দ্র থেকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী আমাদের জননেত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় ও তার সুযোগ্য সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে আমি আপনাদের সেবায় নিজেকে উৎসর্গ করতে চাই। আমি একজন সর্বসময়ের রাজনৈতিক কর্মী। দীর্ঘ সময়, প্রায় 2 দশক আমি ছাত্র আন্দোলন করেছি। একটা লম্বা সময় সর্বভারতীয় স্তরে ছাত্র আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা হিসেবে কাজ করবার অভিজ্ঞতা আমার রয়েছে। জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা আমাকে শ্রমিক আন্দোলনে কাজ করবার সুযোগ করে দিয়েছিলেন। কিছুটা শুনলেন, হাস্যকর না বন্ধুরা? কি অদ্ভুত না? এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে যারা বিদ্রোহী শিবিরের একেবারে মুখ বলে দাবি করছেন, মেন স্ট্রিম মিডিয়া, এবিপি আনন্দ, TV9, রিপাবলিক টিভি, যেটা একেবারে বিজেপির দালাল চ্যানেল, বা অন্যরা, তারা যেটা বলছেন সেইটাতে কি অদ্ভুতভাবে মিলে যাচ্ছে না ব্যাপারটা? আমি এবার আপনাদের অনুরোধ করব যে লোকসভায় তৃণমূল কংগ্রেস ভাঙার ব্যাপারে যিনি নেতৃত্ব দিলেন, একেবারে সামনের সারিতে দাঁড়িয়ে, যার বিরুদ্ধে মহুয়া মৈত্র বিপুল পরিমাণে টাকা নেওয়ার অভিযোগ করছেন এবং যাকে আমরা দেখলাম দিল্লিতে গিয়ে ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক করতে, তার নেতৃত্ব দিতে, ওম বিড়লার কাছে গিয়ে নেতৃত্ব দিতে,
শুভেন্দু অধিকারীর সাথে বসতে, সেই কাকলি ঘোষ দস্তিদার তিনি এই সবে 2 মাস আগে ঠিক লোকসভায় এবং রাজ্যসভায় যখন ডিলিমিটেশন বিলটি বাতিল হয়ে গেল, মহিলা বিলের আড়ালে ডিলিমিটেশন পাশ করানো হচ্ছিল, তিনি সংসদ থেকে, পার্লামেন্ট থেকে বেরিয়ে এসে কি বললেন এই কথাটা একটু মন দিয়ে শুনুন। যে রেজাল্ট আজকে এলো, মানুষের জয়, ভারতবর্ষের গণতন্ত্রের জয়, এবং এইভাবে পিছনের দরজা দিয়ে যে ভাগাভাগি করার চেষ্টা চলছিল দেশটাকে, আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে বলেছেন, সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। বাংলাতে এর ফল পড়বে, রেজাল্ট ইলেকশন এখন সেখানে হতে যাচ্ছে। দেখুন, মানুষ তো আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমরা জিতবো। এটা নিশ্চয়ই একটা সুপ্রভাব পড়বে, যার ফলে গণতন্ত্রের যে এখানে জয় হলো সেটাকে আমি স্বাগত জানাচ্ছি। এই কাকলি ঘোষ দস্তিদার এখন বলছেন যে তারা এনডিএ সাপোর্টার, অর্থাৎ অমিত শাহ, যিনি একেবারে এই ডিলিমিটেশন বিল পাশ করিয়ে বিজেপি রুল স্টেটের লোকসভা সাংসদদের জোরে দেশের সংবিধান পরিবর্তন করে দিতে চান, সেই অমিত শাহ এবং মোদির হাত শক্ত করতে আজকে নেমে পড়েছেন কাকলি ঘোষ দস্তিদার। কি অদ্ভুত না! এই ঋতব্রত এবং কাকলি ঘোষ দস্তিদার যে কথা কদিন আগে বলেছেন, বেশি দিন কথা না, 2 মাস আগে, আজকে তাদের ভূমিকাটা একেবারে উল্টো দিকে। আরেকটি ছোট্ট ছবি দেখুন, এই মাসে অর্থাৎ জুন মাসে সায়নী ঘোষ তার ফেসবুক পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায় হকার উচ্ছেদ বা ইত্যাদি ব্যাপারে যা বলছেন বা তার যে বক্তব্য রাখছেন সেটাকে শেয়ার করেছে। কি আশ্চর্য! এরা এত দ্রুত তাদের নিজেদের পরিবর্তন করেছেন, এবং শুধু তাই নয়, তারা তৃণমূল থেকে টাকা নিয়েছেন, তৃণমূলের টাকা নিয়ে তারা ভোটে লড়েছেন, এবং সেটা দলের মুখপাত্র কুণাল ঘোষ একেবারে স্পষ্ট করে দিয়েছেন এমনভাবে যে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যাকে তিনি চাটন ঋত বলছেন, স্বাভাবিক কারণেই বলছেন, তারা এবং সন্দীপন সাহা তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্টে প্রচুর বাইরের পয়সা ঢুকেছে, 2 নম্বরই সমস্ত দুর্নীতির পয়সা ঢুকেছে বলে অভিযোগ করছে, হতে পারে অভিযোগ সত্য, সেই টাকাটা নিয়ে তারা ভোটে লড়েছেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তার হলফনামায় দেখাচ্ছে এইবার ভোটে তার খরচা হচ্ছে 26,86,000 টাকা, তার মধ্যে 25 লক্ষ টাকা তিনি পেয়েছেন তৃণমূলের এই অ্যাকাউন্ট থেকে। ভাবতে পারছেন? অর্থাৎ 26 লাখের মধ্যে 25 লাখ। সন্দীপন শাহ খরচা দেখিয়েছেন 27,01,000 টাকা, তার মধ্যে তিনি 25 লাখ পেয়েছেন তৃণমূলের অ্যাকাউন্ট থেকে। এই রকম বিশ্বাসঘাতকতা, আমি শুধু মমতার সাথে বিশ্বাসঘাতকতা করলেন কি করলেন না, বা অন্যদের সাথে করলেন, এই প্রশ্ন আমি আনছিই না। আপনারা মহারাষ্ট্রেও একই জিনিস চলছে, উদ্ধব ঠাকরের দলের সাংসদদের ভেঙে দেওয়া হচ্ছে, অন্যদের আরো ভাঙা হবে, কারণ অমিত শাহ পাগল হয়ে গেছেন ওই 362 জনের লোকসভা এবং রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা পেতে, যাতে তারা বিল টিল পাশ করিয়ে 2029-এর আগেই আপতিবার 400 পার করে যে সংবিধান পরিবর্তনের চেষ্টা তারা করবেন, আগেই ঠিক করেছিলেন, কিন্তু 240 আটকে যাওয়ায় করতে পারেননি, তারা সেটা আবার করে নিতে পারেন। এবং এরা এই ঋতব্রতরা, দেখুন একটা ব্যাপার হয়েছে, এই যে এতজন বিধায়ক বেরিয়ে এলেন, এটা একটা অন্যতম কারণ হচ্ছে 3টে পদ রাজ্যসভায় খালি হয়েছে। রাজ্যসভায় যদি ভোটাভুটি হয়, এর পরবর্তীকালে রাজ্যসভা থেকে এই রাজ্যের আরো 3 জন সিলেক্টেড হন, তাহলে মানে বিজেপির বিধায়কদের ভোটেও একজন হবেন, আবার এদের ভোটেও একজন হবেন যারা এনডিএ কি সাপোর্ট করবে। অর্থাৎ কোনো রাস্তা খালি রাখছেন না। মানে এই রকম গাদ্দার, এই রকম বিশ্বাসঘাতক, মানুষের সাথে বিশ্বাসঘাতকতা, জনাদেশের সাথে বিশ্বাসঘাতকতা এত দ্রুত সাধারণত দেখা যায় না, এবং এই বিশ্বাসঘাতকতার একটা অদ্ভুত স্বরূপ পরিষ্কার সামনে আসছে। কিন্তু তারা ভয় পাচ্ছেন যে তাদের যদি কোনোভাবে আবার ভোটে লড়তে হয়, তাহলে তাদের পথ চলে যাবে, এবং কোনো টেকনিক্যাল কারণে যদি আটকে যায়, তাহলে এদের
অসুবিধে হয়ে যাবে, যে কারণে সোশ্যাল মিডিয়া সাইট অর্থাৎ যেটাকে একটা প্রামাণ্য হিসেবে ধরা যাবে, সেখানে কিন্তু তারা তৃণমূল কংগ্রেসেরই প্রতিনিধি হিসেবে যা যা করেছেন সেটা বলার চেষ্টা করছেন। এ ক্ষমতা নেই তাদের আলাদা করে বলার। এটা নিয়ে এই যে একটা জনের টিকিটে জিতছি, এক কথা বলছি, আবার চেঞ্জ করে যাচ্ছি, এটা মানুষ কিভাবে দেখছে, কেন এরা এটা করছে, সেটা নিয়ে সি ভোটার একটা সমীক্ষা করেছে। এবং রেড মাইকে সৌরভ শুক্লা চমৎকার সেই সি ভোটারের সেটা ব্যাখ্যা করেছে। আসলে যেটা হয়েছে, এই ব্যাখ্যাটা এই কারণেই আপনাদের কাছে তার স্ট্যাটিস্টিক্স দেওয়াটা আমার গুরুত্বপূর্ণ মনে হয়েছে। আমি কৃতজ্ঞ সি ভোটারের এই সমীক্ষার কাছে। এটা পাবলিক ডোমেন তারা এনেছে ডোমেনে, যে 18ই জুন স্যাম্পল সাইজ সারা দেশে করা হয়েছিল 1329 জন, এরার বলছেন ±5। তাতে কতগুলো সুনির্দিষ্ট প্রশ্ন তোলা হয়, যে প্রশ্নগুলো শুনলেই আপনারা বুঝতে পারবেন যে এই কাকলি, এই সায়নী, এই ঋতব্রত, এই সন্দীপন এবং ব্লা 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 যতজন আছে, তাদের প্রতি মানুষের কি মনোভাব, এবং যে কারণে দলবদল আইন স্ট্রং থেকে স্ট্রং করা হয়েছে। সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ যা রায় দিয়েছে, এদের সকলের বিধায়ক পদ, সাংসদ পদ খারিজ হয়ে যেতে পারে, সেই আশঙ্কা থেকেই তারা নিজেদের সোশ্যাল মিডিয়া সাইট থেকে তৃণমূল বলে দাবি করছেন, অথচ কাজ করছেন পুরো অন্য। আমি শুধু স্ট্যাটিস্টিক্সটা আপনাদের সামনে পেশ করতে চাইছি এই কারণে, আপনারা যাতে বুঝতে পারেন। রেড মাইক হয়তো অনেকে দেখেন না, তাই জন্যেও যে সি ভোটারের সেই সমীক্ষা কি বলছে। নাম্বার 1, যে কেন মানুষ এইভাবে এক দলে এক কথা বলে ভোটে জেতে আর ভোটে জেতার পর অন্য দলে জয়েন করে, তার পেছনে কি কি বিষয়গুলো কাজ করে, সেটা নিয়ে একটা সমীক্ষা, মানে কতগুলো বিষয় সমীক্ষা করা যায়। তার মধ্যে অন্যতম পার্ট হচ্ছে একটা, তাতে ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স অর্থাৎ সেন্ট্রাল এজেন্সি, লোকাল এজেন্সি যেরকম সিআইডি, লোকাল পুলিশ, তাদের ভয়, প্লাস হচ্ছে টাকা, বিপুল পরিমাণে টাকা। এখানে এই এমএলএরা, এই 62-64 জন, প্রত্যেকে 25 লক্ষ টাকা করে তৃণমূল কংগ্রেসের ফান্ড থেকে পেয়েছেন, এবার ইলেকশনে ধরা পড়ছে। এই এমপিরা, এরা বিপুল পরিমাণে টাকা তৃণমূল কংগ্রেসের ফান্ড থেকে পেয়ে ইলেকশনে লড়েছেন এবং বিজেপির বিরুদ্ধে লড়েছেন। তারপরেও তারা দলত্যাগ করছেন, কারণ আরো ব্যাপক পরিমাণে টাকা, যেটা মহুয়া মৈত্র বলেছেন এবং কাকলি ঘোষরা বলছেন না, তারা নাকি মামলা করবেন, যে 5 কোটি টাকা করে প্রাথমিক পেয়েছেন, এরপর প্রতি মাসে 1 কোটি, অর্থাৎ 36 মাস আরো 36, সব মিলিয়ে 40 কোটি টাকার ডিল হয়েছে। সত্যি মিথ্যা আমি বলতে পারবো না, কিন্তু এটা হাওয়ায় ভাসছে, এটা সকলেই বুঝতে পারছেন। অর্থাৎ এই ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, আপনারা জানেন এটা নিয়ে প্রচুর আলোচনা হয়েছে, কার কার কি কি রকম ইডি, সিবিআই এর ভয় আছে, ইনকাম ট্যাক্সের ভয় আছে। এই প্রায় প্রত্যেকের পেছনে এই পুলিশ লেগে গেছে, এই বিধায়কগুলোর পেছনে লেগেছে। এবং আমরা দেখলাম ভারতের ইতিহাসে এই প্রথম একজন মুখ্যমন্ত্রী সরাসরি এই ব্যাপারে জড়িয়ে পড়ছেন, মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার 1 মাসের মধ্যেই। এ ঘটনা কিন্তু আগে কোনোদিন ঘটেনি। চক্ষু লজ্জার সমস্ত কিছু বিসর্জন দিয়েছে এই বিজেপি সরকার। তাতে 35% মানুষ বলছেন যে ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স এবং নিজস্ব প্রলোভনে, এই প্রলোভনে তারা, টাকার প্রলোভনে তারা এই কাজ করছেন, অর্থাৎ 35% মানুষ বলছেন। এবার এদের প্রত্যেকের আরো উচ্চাকাঙ্ক্ষা থাকতে পারে, অর্থাৎ যেরকম সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় মন্ত্রী হতে পারেন ভাবছেন, কাকলি ঘোষ কেন্দ্রীয় মন্ত্রী হতে পারেন ভাবছেন, তাদের আরো আকাঙ্ক্ষা রয়েছে। ববি হাকিম শুনতে পাচ্ছি তিনি পাবলিক অ্যাকাউন্টস কমিটি চেয়ারম্যান হতে পারেন। ঋতব্রত তো মানে কি জিনিস, কি আপনারা সকলেই জানেন, সে হয়ে গেল বিরোধী দলনেতা, কিভাবে হলো সেটাও আপনারা বুঝতে পারছেন। শুধু আমাদের রাজ্যে নয়, অন্য রাজ্যে ধরুন উত্তরপ্রদেশে জিতিন প্রসাদ, মহারাষ্ট্রে মিলিন্দ দেওরা, তারপরে কর্ণাটকে শিন্ডে, মধ্যপ্রদেশে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, বিভিন্ন সময় আমরা এটা দেখেছি। কিন্তু অনেকেই পদত্যাগ করে দেন, কিন্তু এরা পদত্যাগের ধার পর্যন্ত ধাচ্ছেন না, এরা সরাসরি চলে যাচ্ছেন। 29% মানুষ বলছেন যে নিজস্ব উচ্চাকাঙ্ক্ষা থেকে তারা দলত্যাগ করছেন। এনডিএর লোকেরা, বেশিরভাগ এনডিএর লোকেদের মধ্যে 29%-এর মধ্যে বেশি, এবং বিরোধীরা এরাও বলছেন যে করছেন। অর্থাৎ আপনারা যদি যোগ করেন
তাহলে শতকরা 65% মানুষ এই কাকলি, ঋতব্রত, সায়নী, সন্দীপন, মালারায়, দেব এদেরকে এন্ডোর্স করছেন না। ভয়ঙ্কর ঘটনা। এইখান থেকে দ্বিতীয় প্রশ্নের জন্ম। এই যে মানুষের যারা রায় দিলেন, এই যে 80 জন তৃণমূলের বিধায়ক 1 মাস আগে সদ্য মে মাসে রেজাল্ট বেরোনোর পরে দেখলাম জিতলেন, তারা ভোট পেয়েছেন অ্যান্টি বিজেপি। সেই অ্যান্টি বিজেপি ভোটে তৃণমূলের টাকা লড়ে ভোটে লড়েছে। তাহলে তারা মানুষের সাথে, তৃণমূল কংগ্রেসের সাথে, মমতা ব্যানার্জির সাথে, অভিষেকের সাথে কি করলো তো আলাদা কথা, মানুষের জনাদেশের সাথে কি ধোকা দিচ্ছে? সি ভোটারের সমীক্ষা বলছেন যে 74% মানুষ, অর্থাৎ 100 জনের মধ্যে 74 জন, বাকি জন অনেকে না, জানি না ইত্যাদি উত্তর দিয়েছেন, কিন্তু 74 জন ডেফিনেটলি বলছেন যে তারা মানুষের জনাদেশে একরকম পেয়ে মানুষের সাথে ধোকা দিচ্ছেন। অর্থাৎ আজকে যদি কাকলি থেকে শুরু করে সায়নী তারা সকলে মনে করেন পদত্যাগ করুন, ভোটে লড়ুন, দম নেই, কেন নেই সেটাও বলবো, ঋতব্রত, সন্দীপন থেকে শুরু করে বাদবাকিরা পদত্যাগ করুন, ভোটে লড়ুন, দম নেই, কেন নেই সেটাও বলবো, তার মধ্যে 74% মানুষ বলছেন এরা মানুষের সাথে ধোকা দিয়েছেন, অর্থাৎ মানুষকে ঠকাচ্ছেন। তার মধ্যে এনডিএর যারা সাপোর্টার, এটার ভাগ আছে, তারা 73% বলছেন ধোকা দিয়েছে, তাদের মনোভাব একটু নরম, কারণ এটা সব এনডিএর দিকেই যাচ্ছেন। আর 78% যারা বিপক্ষ, মানে বিরোধী দলের 78%, অর্থাৎ তৃণমূলের ভোটারদের ধরে রাখতে পারেন লগভগ 80%, তারা মনে করছেন এই বিধায়করা সদ্য যারা জিতলেন তারা মানুষের সাথে ধোকা দিচ্ছেন। যে কারণে মুর্শিদাবাদ, মালদা থেকে জেতা মুসলিম বিধায়করা, অন্য অঞ্চল থেকে জেতা অন্য বিধায়করা এবং দিল্লিতে বসে থাকা সাংসদরা, তারা কেউ এলাকায় যেতে পারছেন না। সেন্ট্রাল ফোর্স তাদের প্রোটেকশন দেবে বলছে, তাদের সিকিউরিটি দেওয়া হবে, কারো কারো জেড সিকিউরিটি কি আলো ওয়াই ক্যাটেগরি সিকিউরিটি দেওয়া হবে, কিন্তু তারা কেউ যাচ্ছে না, সব দিল্লিতে বসে থাকছেন, কলকাতায় বসে থাকছেন। ঋতব্রতর দম থাকে তো উলুপুরে ইস্টে যাওয়ার ক্ষমতা নেই। সন্দীপন সাহার বাড়ির বাইরে এমন বিক্ষোভ হয়েছে, ওর বেরোতে পারছে না। কলকাতা শহরে এই অবস্থা, গ্রামে তাহলে বুঝতেই পারছেন। অর্থাৎ 80% অফ দ্য পিপল দো ভোটেড ইন ফেভার অফ তৃণমূল কংগ্রেস, তারা মনে করছেন মানুষের সাথে এরা ধোকা দিয়েছেন। এটা আমার কথা না, সি ভোটারের সমীক্ষায় যে তথ্য উঠে আসছে তার প্রেক্ষাপটে এটা আলোচনা করছি আমি, এবং সেটা রেড মাইকে সৌরভ শুক্লা আলোচনায় পরিষ্কার বলেছেন। সমীক্ষাটা আমি করিনি, সমীক্ষাটা করেছে 18 জন সি ভোটার। আবারও বলছি, স্যাম্পল সাইজ স্মল হলেও 1329 জনের স্যাম্পল সাইজ, যে মার্জিন অফ এরার ±5। 3 নম্বর হচ্ছে এই দলত্যাগী যে এমএলএ বা এমপি, তারা বলছেন এলাকায় গিয়ে আমি ভালো কাজ করব, উন্নয়নের স্বার্থে যাবো। কাকলিও বলছে, সায়নীও বলছে, দেবও বলছে, মালারায়ও বলছে, রচনাও বলছে, সবাই বলছে। তাহলে তাদের কি এমএলএ এমপি হিসেবে মানুষ মানতে রাজি হয়? এরাও তো জিতেছিল বিরোধী ভোটের প্রেক্ষাপটে, বিজেপি বিরোধী ভোটের প্রেক্ষাপটে। রাদা 50% অফ দ্য পিপুল, বিপক্ষের হলে 60%, মানে 50% সাধারণ লোক বলছে এদের আমরা মানতে চাই না। 50%, তার মধ্যে বিরোধী, অর্থাৎ যদি তৃণমূলের ভোটার হন তারা 60% বলছেন এদেরকে আমরা কোনোভাবেই এমএলএ হিসেবে মানবো না। বাকি 40% মানবো বলছে না, অনেকেই জানি না বলছেন। অর্থাৎ জানি না, ভেবে দেখবো, এই পোর্শনটা যদি বাদ দেওয়া হয় তাহলেও 50%। এবার আর একটা স্ট্যাটিস্টিক্স আছে, 29% মানুষ বলেছেন এক্সেপশনাল কারণে যদি এরা দলত্যাগ করেন, অর্থাৎ বিশেষ কারণ। আমার সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘুষোঘুষি হয়ে গেল, আমার মুখ ফাটিয়ে দিল, আমি দল ছেড়ে চলে গেলাম, মানা যায়। আমার কাকলি ঘোষ দস্তিদার বলতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে ঠাস করে চড় মেরেছেন, আমি অপমানিত হয়েছি, চলে গেছে। 29% মানুষ হয়তো মানতে চান। কিন্তু তৃণমূলের ভোটার, এরা যা সমীক্ষা করেছেন তাতে বলছেন নন এনডিএ, অর্থাৎ বিজেপি বিরোধী শক্তি, তারা 60% মানুষ বলছেন মানবে না। এবার বুঝতে পারছেন যে কেন এই এমএলএ এমপিরা বাড়িতেই বসে থাকছে, বা কলকাতায় বসে থাকছে, বা দিল্লিতে বসে থাকছে, এলাকায় যাচ্ছে না, কারণ এদেরকে তো তাদের সাধারণ মানুষ মানতেই চাইছে না যে এরা এমএলএ এমপি, অর্থাৎ এদের কোনো জনভিত্তি নেই। এরপরের প্রশ্ন তারা এসি ভোটারই করেছিল যে এদেরকে কি আরেকবার ভোটে লড়া উচিত। আমি কান পরিষ্কার করে এই সমস্ত দলবদলু বা ভেঙে যাওয়া বা কোট আনকোট বিদ্রোহী, যাদের মহিমান্বিত করে ঘণ্টাখানেকের সুমন থেকে শুরু করে TV9, আমি আবারও বলছি, বিভিন্ন টিভি চ্যানেল তাদের দেখাচ্ছে এবং
উল্টো খবর দেখাচ্ছেই না, এরা যেন সকলে একেবারে শান্ত হয়ে আবির্ভূত হচ্ছেন। এদেরকে বাংলায় মহানায়কের পজিশনে বসানো হচ্ছে, মহানায়িকার পজিশনে বসানো হচ্ছে, ঋষির পজিশনে বসানো হচ্ছে, এইরকম একটা ভাব চলেছে টিভি চ্যানেল মিলিয়ে বা মেন স্ট্রিম প্রাতিষ্ঠানিক মিডিয়া বা গদি মিডিয়া মিলিয়ে। মানুষ মনে করছেন, 64% মানুষ বলছেন যে এদের পদত্যাগ করে আবার ভোটে লড়া উচিত। আমি বলছি না, সি ভোটারের সমীক্ষা বলছে 64% মানুষ বলছেন এদের পদত্যাগ করে আবার ভোটে লড়া উচিত। এদের মধ্যে কিছু মানুষ বলছেন আমরা জানি না, অর্থাৎ সেই সংখ্যাটা যদি বাদ দেন তাহলে দেখা যাবে প্র্যাকটিক্যালি প্রায় 75% মানুষ বলছেন এদের পদত্যাগ করে ভোটে লড়া উচিত। আমার মনে হয় এইখানেই মূল বিষয়টা লুকিয়ে আছে, যে এরা কেন এদের সোশ্যাল মিডিয়ার সাইটে পরিষ্কারভাবে এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ছবি, এখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে ছবি, এখনো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের ফেভারে যা বলেছেন সেগুলোকে ডিলিট করেননি, রেখে দিয়েছেন। কারণ তারা জানেন যে মানুষ তাদেরকে মেনে নেবে না, মানুষ চান তারা পদত্যাগ করে ভোটে লড়ুন। এবং এইখান থেকেই 5 নম্বর প্রশ্ন সি ভোটার পাবলিকের কাছে করেছিল, যে এই যে দলত্যাগ যেভাবে করা হচ্ছে, পার্টিকুলারলি চক্ষু লজ্জা মাথা খেয়ে এবার একেবারে মানে দেশের সর্বোচ্চ নেতৃত্ব নেমে পড়েছে বিজেপির যারা প্রশাসনিক ক্ষমতায় রয়েছেন, এবং মুখ্যমন্ত্রীদেরও দেখছি তার মধ্যে অংশীদারিত্ব হয়ে গেছেন। সেই ক্ষেত্রে সাধারণ মানুষ যারা ভোটার তারা মনে করছেন যে এই দল বদল করার আইন আরো স্ট্রিঞ্জেন্ট, আরো কঠোর হওয়া দরকার, যাতে এরা কোনোভাবেই আইনের আশ্রয়, অর্থাৎ ন্যাশনাল সিটিজেন পার্টি অফ ইন্ডিয়া খায় না মাথায় দেয়, হাওড়ার কোথায় আছে হাটগাছায় তাতে জয়েন করে বেঁচে যাবে ইত্যাদি যেন না হয়। ওম বিড়লা মেনে নিলেও যেন এদের ঘচাংপু হয়, অর্থাৎ এদের বাদ চলে যায়। ওম বিড়লা হয়তো প্রত্যেকের মেনে নেবেন, এখানে রতিন বোস মেনে নেবেন, কিন্তু তা সাধারণ মানুষ মানতে পারছেন না, তারা চাইছেন এদের চলে যাক। তারা 75% মানুষ তাই জন্য চাইছেন এই আইন, যে আইনের ফাঁকতাল গলে এরা আরো কিছুদিন থাকতে পারেন, শ্বাস নিতে পারেন, তারা বিধানসভার ভাতা পেতে পারেন, লোকসভার টাকা তুলতে পারেন, লোকসভার কমিটিতে যেতে পারেন, তার বিভিন্ন সুযোগ সুবিধা পেতে পারেন, ট্রেনে ফ্রি, প্লেনে ফ্রি, বিদ্যুৎ ফ্রি পেতে পারেন, সেইটা যেন একেবারে বন্ধ হয়। সেই দলবদলু আইন আরো কঠোর করার জন্য 75% মানুষ মনে করছেন এটা আরো কঠোর হওয়া দরকার। এরপরে আরেকটি ভিডিও, যদিও আমার এই অংশটা একটু দীর্ঘায়িত হচ্ছে, একটু শুনবেন যে কেন এরা এটা করছেন। কারণ আমি এর আগে অরুণাংশু চক্রবর্তী আইনজীবীর শুনিয়েছিলাম যে এদের খারিজ হয়ে যেতে পারে, কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে তালে গোলে যেভাবেই হোক আদালতও একরকম রায় দিচ্ছেন। মহুয়া মৈত্র তিনি স্ট্রংলি দাঁড়িয়ে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে মিটিং করে বেরিয়ে আসার পরে। তিনি আইনগত, মহুয়া নিজেও আইন জানেন, তিনি কি ব্যাখ্যা করেছেন সরাসরি সেইটা একটু মন দিয়ে শুনুন। জাস্ট 2 মিনিটের ভিডিও শোনার পর আমি কনক্লুশনে যাচ্ছি। আইনটা কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, দেশের সংবিধান, 10th শিডিউল, সবাই আপনারা এটাকে পরিষ্কারভাবে পড়তে পারবেন। 10th শিডিউলে 2টো ধারা আছে। 21A, 10th শিডিউলে 21A তে কি লেখা আছে, যে কেউ যদি স্বেচ্ছায় ভলেন্টিয়ারিলি তারা যদি নিজের মেম্বারশিপটা দিয়ে দেয় তবে সে ডিসকোয়ালিফাই হবে। 20টা সংসদ কি করেছে, 20টা সংসদ সই করে বলেছে যে আমরা তৃণমূল কংগ্রেসের সাথে নই, আমরা এখন ন্যাশনাল সিটিজেন পার্টি অফ ইন্ডিয়া বলেছে। কি বলে? তার মানে ওরা স্বেচ্ছায় বলেছে, আমরা তো কাউকে বন্ধুদেরকে বলেনি। তার মানে 10th শিডিউলে 21A তে এরা ডিসকোয়ালিফাই করেছে। সেকেন্ড কি, 10th শিডিউলের 4 নম্বর ধারায় কি লেখা আছে, যে মার্জার, ওরা বলছে আমরা মার্জার করছি। মার্জার মানে একত্রিত হওয়া। মার্জার লেজিসলেটিভ পার্টি করতে পারে না, পলিটিক্যাল পার্টি করতে পারে। পলিটিক্যাল পার্টি আর লেজিসলেটিভ পার্টির মধ্যে পার্থক্যটা কি? একজন মা, একজন সন্তান। আমি প্রথমে তৃণমূল কংগ্রেসের মেম্বার হয়েছি, তবে আমি সাংসদ হয়েছি। আমি তৃণমূল কংগ্রেসের মেম্বার না হয়ে আমি তৃণমূল কংগ্রেসের সাংসদ নির্বাচিত হতে পারি না। তাই সিমিলারলি লেজিসলেটিভ পার্টি বা পার্লামেন্টারি পার্টি ইজ আ পার্ট অফ দ্য পলিটিক্যাল পার্টি। 10th শিডিউলের 4 নম্বর ধারায় পরিষ্কার লেখা আছে, মার্জার একমাত্র হতে পারে যখন 2/3 অফ অরিজিনাল পার্টি, মানে পলিটিক্যাল পার্টি, সেটা যদি মার্জ হয় তবে হতে পারে। এখানে 2/3 অফ অরিজিনাল পার্টি হলে
সমস্ত পলিটিক্যাল পার্টি 2/3 অফ অল কমিটিজ 2/3 অফ ওয়ার্কিং কমিটি, তবে সেটা কি হয়েছে? তাহলে ওদের কাছে 20 জন থাকুক 25 জন থাকুক, আইনত ওদের জিরো। আজকে আমরা গলা ফাটিয়ে বলতে পারছি এই হচ্ছে আমার পজিশন। মহুয়া কি বলেছে আপনারা পরিষ্কার শুনলেন। অর্থাৎ এর থেকে খুব স্পষ্ট আইন যা আছে তাতে এরা যতই দল ভাঙানোর চেষ্টা করুক না কেন, ফাইনালি যদি আদালত সঠিক বিচার করে তাহলে এই 20 জন এমপি এবং 62 জন এমএলএর বিধায়ক পদ খারিজ হয়ে যেতে পারে। সেই আইনত লড়াইটা তৃণমূল কংগ্রেস করবে, জিতবে কি হারবে সে তো পরেকার কথা। মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত সুবিধাবাদী নন পলিটিক্যাল ইডিওলজিহীন লোকেদের নিয়ে একটা ইডিওলজিহীন দল গঠন করেছিল, যার একমাত্র মতাদর্শ ছিল সিপিএম হাটাও, রাজ্য বাঁচাও। সিপিএম হটে যাওয়ার পর আর কোনো ইডিওলজি ছিল না। কিন্তু যারা মানুষকে কাছে এক কথা বলে ভোটে জিতলেন আর এখন এক কথা বলছেন, কিন্তু সোশ্যাল মিডিয়া সাইটে প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসের বলে তাদেরকে এখনো রেখে দিয়েছেন, তারা আসলে আইনগত ব্যাপারে অত্যন্ত ভয় পাচ্ছেন। শেষ পর্যন্ত তাদের পথটাই চলে যাবে না তো আইনের লড়াইয়ে? আপনারা যারা ভিডিওটি দেখছিলেন সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন প্রসূন আচারিয়া জার্নালিস্ট চ্যানেল। নমস্কার।